প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আমাদের মধ্যে আছেন আমাদের প্রদেশ সভাপতি মাননীয় অভিষেক দেব রায় মহোদয়, ভারতীয় জনতা পার্টির প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় মহোদয়। মাননীয় মহোদয়দের স্বাগত করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দীপক মজুমদার মহোদয় সহ আমাদের সহসভাপতি প্রাক্তন সভাপতি আজকে আমাদেরকে ওনার বিশেষত্ব সম্পর্কে জ্ঞাত করবেন মাননীয় সভাপতি মহোদয়। বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে জন্ম সার্ধশতবর্ষ, যেখানে আমরা 118তম বর্ষ উদযাপন জন্মশতবর্ষ উদযাপন করছি, এই জন্মদিবস পালনের এই শুভ মুহূর্তটাকে হাত করতালের মাধ্যমে সবাই উদযাপনের মুহূর্তে মঞ্চে করব। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সভাপতি এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের মধ্যে আছেন। আমরা সবাই হাতে তালির মাধ্যমে আমরা আমাদের নেতৃত্বদের পুষ্পার্ঘ্য অর্পণের পর আমরা আজকের এই অনুষ্ঠানের বক্তব্য একটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ওনার একটা উজ্জ্বল নাম এবং আমাদের এই আধুনিক ত্রিপুরার রূপকার উনি ছিলেন। ত্রিপুরা রাজ্যকে যে নতুন রূপ দেওয়া সেটা উনি তৎকালীন সময় করেছিলেন। যদিও 14 সালের পর থেকে বা তার উপরে 18 সালের পর থেকে ওনার বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এবং সেগুলোকে জনসমক্ষে নিয়ে আসা হয়। মোদিজি যেভাবে আমাদের যারা আমাদের দেশের জন্য করেছেন, যারা আত্মবলিদান দিয়েছেন বা আমাদের কৃষ্টি সংস্কৃতি যেটা আছে সেটাকে রিস্টোর করার জন্য যে মুহিম চালু করেছেন আজাদী কা অমৃত মহোৎসবের মাধ্যমে, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে মহারাজার বা রাজ পরিবারের বিভিন্ন যে তাদের কন্ট্রিবিউশন সেগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরা হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এবং দল আসার পর। প্রথমে 18 সালে আগে 17 সালেই প্রথম 17 সাল বা তার 16 সালে হবে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যে অফিস আছে সেখানে ওনার জন্মদিন পালন করা হয়েছে। এটা কিন্তু প্রথম ত্রিপুরাতে, এর আগে এরকম হয়নি। এখন অনেকে অনেক কিছু ক্লেম করে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা সম্মানের যোগ্য, যারা সম্মান দেওয়া হচ্ছে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দিয়েছে। উনি মহারাজা আমরা দেখেছি যে ওনার সিঙ্গারবিল যে এয়ারপোর্ট ছিল, তৎকালীন সময় ওনার পরিকল্পনা ছিল এয়ারপোর্টের, এটা কিন্তু চাইলে আগেও সে নামকরণ করতে পারত ওনার নামে, কিন্তু সেটাও করা হয়নি। আমাদের সরকার আসার পর সেটাকে ওনার নামে নামকরণ করা হয়েছে এবং সেখানে ওনার মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। ইভেন আমাদের যে জিরো পয়েন্ট, যেখান থেকে আগরতলা শহর থেকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার যে দূরত্ব পরিমাপ করা হয়, এটাও একটা ভগ্নদশায় ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী সে উদ্যোগ নিয়েছেন। একটা জঞ্জালে পূর্ণ একটা জায়গা ছিল যেখানে আমরা দেখতাম প্রায় সময় আসা যাওয়ার সময় যে খুব একটা পিছড়ি পরিস্থিতিতে থাকতো, সেই জায়গাটাকে ক্লিয়ার করে সেখানে ওনার একটা মর্মর মূর্তি স্থাপন করা, তারপর ওনার জন্মদিনে ছুটি ঘোষণা করা, সর্বোচ্চ সম্মান ভারতীয় জনতা পার্টি সরকার ওনার প্রতি প্রদর্শন করেছে। উনিও ত্রিপুরা রাজ্যের যেরকম এমবিপি কলেজ স্থাপন করেছেন এবং ইউনিভার্সিটি উনি স্থাপন করতে চেয়েছেন তৎকালীন সময়ে,
পাশাপাশি আগরতলা শহরের রূপ দিয়েছে। প্রথম পৌরসভা যে ডিজাইন বা কিভাবে করতে হবে, আধুনিক শহরের রূপ কিভাবে দিতে হবে, সেই পরিকল্পনাগুলো কিন্তু উনি করেছেন। পাশাপাশি বিভিন্ন স্কুল, আমাদের স্বাধীনতার আগে অনেকগুলো স্কুল ত্রিপুরা রাজ্যে এস্টাবলিশড হয়েছে। তো ওনার সময় সবচেয়ে বেশি স্কুলের সংখ্যা উনি এস্টাবলিশ করেছেন। তো এডুকেশন যে খুব গুরুত্বপূর্ণ, এবং বালিকা বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন মহিলাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, পাশাপাশি কালচারাল দিক দিয়ে উনি খুব স্ট্রং ছিলেন। উনি সমস্ত বিশেষ করে ওনার রবীন্দ্রনাথের সঙ্গে এবং রবীন্দ্রনাথের আশার সম্পর্কে এবং একটা নিবিড় সম্পর্ক ওনার ছিল, এবং উনি জানতেন যে জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষকে নিয়ে চলতে হবে। যার ফলে আমাদের যারা বাঙালি অংশের মানুষ ছিলেন তাদেরকে উনি বেশি প্রাধান্য দিতেন। ওনার রাজ্য পরিচালনার ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিতেন, এবং লেখাপড়া থেকে শুরু করে ওনার বিভিন্ন বিষয়ে ওনার মন্ত্রিসভাতে উনি স্থান দিতেন এবং সবসময় তাদের কাছ থেকে সলা পরামর্শ করতেন। তো বিগত দিনে জাতি জনজাতি প্রত্যেকটা অংশের মানুষকে নিয়ে ওনার বা রাজ পরিবারের, বিশেষ করে মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্যের একটা চিন্তা চেতনা ছিল, এবং সকলকে নিয়ে খুব সুন্দরভাবে উনি ওনার রাজ্য পরিচালনা করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, এগুলো কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা সেগুলো জানতে পারি অনেক ক্ষেত্রে। সেগুলোকে ইতিহাস কিভাবে চাপা দেওয়া যায় বা ইতিহাসের কে বিকৃত করে কিভাবে প্রতিস্থাপন করা যায়, তো সেই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তো আমরা শুনেছি যে আগে যে সমস্ত নেগেটিভ দিকগুলো, জমাতি আন্দোলন, রিয়াং আন্দোলন, এগুলো বিগত সরকারের সময় এগুলোকে ফোকাস করা হয়েছে, কিন্তু ভালো কাজগুলোকে নিয়ে যাওয়া হয়নি। তো ওনার আজকের এই আজকে 118তম জন্মদিবসে ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের যেখানে 0 পয়েন্ট যেখানে ছিল কমান জমির পাশে শ্রদ্ধা নিবেদন করেছেন। পার্টির তরফ থেকেও আমাদের প্রত্যেকটা জায়গায় শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, এবং গভর্নমেন্ট প্রচুর প্রোগ্রাম নেওয়া হয়েছে যেগুলো বিগত দিনে নেওয়া হয়নি। এবং আজকে ভারতীয় জনতা পার্টির সরকার না আসলে মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্যের প্রতি পূর্ণ শ্রদ্ধা বা ওনার যে কাজ উনি করে গেছেন, ওনার যে সেই স্বীকৃতি, এটা কিন্তু উনি পেতেন না। একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে বলে সেটা আমরা পেয়েছি, এবং মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্যকে সম্মানের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জনজাতি অংশের মানুষকে সম্মান প্রদর্শন করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, বিশেষ করে আমাদের যারা জনজাতি নেতৃত্ব প্লাস আমরা যারা অন্যান্য নেতৃত্বরা আছি, এই বিষয়গুলো আমাদের নিচে নিয়ে যেতে হবে, এবং জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন আরো স্ট্রং করতে হবে। যে সৌভাতৃত্বের বিগত দিনে ছিল সেগুলোকে আবার রিস্টোর করে কিভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওনার জন্মদিবসে আমরা একটা রেজলিউশন নিতে পারি, এবং তবেই ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। তো আমি মহারাজা বীরবিক্রম কৃষ্ণ মাণিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কয়েকটা বিষয় আমাদের জানা উচিত যে দেশ স্বাধীন হওয়ার পর বা স্বাধীনোত্তর যে ভারতবর্ষ, সেখানে কিন্তু আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আগে যেভাবে রাজা মহারাজাদের তাদেরকে অবহেলা এবং তাদের ইতিহাস এবং ভারত গঠনের ক্ষেত্রে ওনাদের যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং একত্রিত করার যে প্রয়াস ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। অটলজি যখন প্রধানমন্ত্রী হয়, ওনার সময়ে সেখান থেকে শুরু হয় যে ওনাদের সম্পর্কে ওনাদের যে কাজ দেশের জন্য করে গেছেন, কিন্তু তারপরে আমরা দেখলাম সেটাকে আরো বেশি মাত্রায় সেটাকে জোরদার করা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 পর থেকে। কারণ তখন অটলজি যেভাবে সরকার চালিয়েছে আপনারা সবাই জানেন কি অবস্থার মধ্যে ওনার সরকার চালাতে হয়েছে, এবং ইতিহাসে এই রাজা মহারাজাদের দেখা গেছে তার স্থানই ছিল। অনেক রাজা মহারাজা আমরা এখনের দিনে আমরা দেখি যে আমাদের যেসব কার্যক্রম হয়, যাদের কথা আমরা কোনোদিন শুনিও নি, ভাবতেও পারি না, 500 বছর আগের ঘটনা, এইসব রাজা মহারাজাদের নাম
কত কিছু করে গেছেন দেশের জন্য, তাদের কথা আমরা জানতে পারি। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানিক্য ডাইনেস্টি। মানিক্য রাজন্যবর্গের যারা ছিলেন তাদের বিশেষ করে এদের 3-4 জেনারেশন, যে লাস্ট মহারাজা হচ্ছেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। উনি ওনার যে যাদের থেকে ওনার এই রাধাকিশোর মানিক্য বাহাদুরই বলুন, বীরচন্দ্র মানিক্য বাহাদুরই বলুন, তো এই যে একের পর এক যে ওনাদের থেকে যে উত্তরাধিকারী সূত্রে উনি যে ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেটা কিন্তু এটাকে আরো বেশি ত্বরান্বিত উনি করতে পেরেছেন। আমরা সবাই জানি আজকে এখানে একটা সমস্যা আমরা প্রায় শুনি যে আমি এবং তোমরা, বা আমরা তোমরা, এই একটা মানে দুটো শব্দ প্রায় আমরা শুনি, কিন্তু আমরা সবাই এক, এই কথাটা কিন্তু আগে কিন্তু সেটা ছিল, রাজন্য আমলে সেটা ছিল। তার প্রকৃত উদাহরণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, তিনটা জেনারেশন বিশেষ করে মানিক্য ডাইনেস্টির সাথে ওনার পরিচয় ছিল, এবং 80 বছর বয়সে ওনার যখন জন্মদিন পালন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর সেটা করেছিলেন, এবং ওনাকে সম্মানও দেওয়া হয়েছিল। এবং ওনার মৃত্যু পরে সারা ত্রিপুরাতে, যা আমরা ইতিহাস যদি দেখি, এখানে শোক দিবস পালন করা হয়েছে রবি ঠাকুরের মৃত্যু উপলক্ষে। ওনাকে উপাধিও দিয়েছেন, আপনারা সবাই জানেন, এই মহারাজার তরফ থেকে। এবং ওনার যে ইনস্টিটিউশন রবি ঠাকুরের পশ্চিমবাংলায় বিশ্বভারতী, সেখানে আর্থিকভাবে এই মহারাজাদের ফ্যামিলির থেকে সাহায্য করা হয়েছে। আমরা বিসর্জন নাটকের কথা বলি, যদি বলি রাজস্বীর কথা যদি বলি, মুকুটের কথা যদি বলি, উপন্যাস এবং যে ওনার যে নাটক, সেগুলো যদি আমরা মনে করি, মানে ভাবা যায় না যে কিভাবে। এবং এইগুলোর জন্য মহারাজা বীর বিক্রম কিশোর কিন্তু ওনাদের থেকে তথ্য সংগ্রহ করেছেন। সেই তথ্য সংগ্রহের জন্য উনি চিঠিও লিখেছেন, সেই চিঠির মাধ্যমে তারপর কিন্তু এগুলো উনি করেছেন। আজকে রবি ঠাকুরের সাথে ওনার যে সম্পর্ক, এবং বাংলার যে সংস্কৃতি এবং ত্রিপুরার যে সংস্কৃতি, আমাদের এখানের যে আমাদের সংস্কৃতি ছিল, এর যে মিলন, সেটা কিন্তু তৎকালীন সময়ে ছিল। আমরা এখন এই যে বলি তুমি এবং আমি আলাদা, সেটা তখন ছিল না। এই যে একটা সুন্দর একটা পরিবেশ, জাতি জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু সবাই মিলে ত্রিপুরা একটা অদ্ভুত রাজ্য ছিল, যেখানে সংস্কৃতি প্রাধান্য দেওয়া হতো। এই সংস্কৃতির ধারক বাহক আমরা যদি বলি এই রাজন্য ফ্যামিলির থেকে এস ডি বর্মন। আমরা নিজেরাও ছোটবেলায় একদম আমরা দেখতাম